ঘণ্টা 2 পর অখিল আর সঞ্জয় ফিরে এলো হোটেলে। সন্তর্পণে দরজা খুলে ওপরের তলায় উঠে এলো দুজন। ঘরে ঢুকে ছাতা রেখে গামছা দিয়ে গায়ের জল মুছে নিল দুজনে। তারপর সোফায় বসে জয়েন্টে একটা টান দিয়ে অখিল বলল, ভাই, তোরা ভাবতেও পারছিস না এই জঙ্গলে কি কি ঘটছে। নীল বলল, কি ঘটছে? ম্যাপে দেখলাম তোরা পুরনো বাড়িগুলো ওখানে ছিলি। কি করছিলি তোরা ওখানে অতক্ষণ? সঞ্জয় মৃদু হাসল। ওইখানেই তো সব রহস্যের মূল। বলছি, দাঁড়া, আগে একটু গরম হয়নি, বড্ড ঠান্ডা লাগছে বাইরে। একটু হলেই হেঁচে ফেলেছিলাম, আর যদি হেঁচে ফেলতাম তাহলে কিন্তু আমাদের রক্ষে থাকতো না। এতক্ষণে আমরা দুজনেও হয়তো জঙ্গলে দুমড়ে মুচড়ে পড়ে থাকতাম, ওই যেমন হয়েছিল রামধরে, মানে পিশাচে খেত আর কি। অখিল বলল, তোদের কার কার কথা মনে আছে জানি না, বছর 10 আগে কলকাতায় কোটি টাকার আর্মস স্মাগলিং করতে গিয়ে একটা লোক ধরা পড়েছিল। জাফর ইকবাল নাম ছিল তার। পুলিশের কাস্টাডি থেকে পালিয়ে গিয়েছিল জাফর। ঘটনাটা আমি অবশ্য জানতাম না। এই ঘাটশিলা আসার আগে যে কন্টেন্ট রাইটিং এর জবটা করছিলাম, ওইখানে এই লোকটাকে নিয়ে একটা আর্টিকেল লেখা হচ্ছিল। তখন লোকটাকে নিয়ে একটা ডিটেলস রিসার্চ করেছিলাম আমি। জাফর কলকাতা ছেড়ে কোথায় যায় তা কেউ জানতো না, ইনফ্যাক্ট এখনো জানে না। নীল বলল, এই জাফারি তাহলে প্রতাপ? অখিল ঘাড় নাড়ল। প্রতাপ না, প্রতাপ না, বড়ুশ্বর। সকালে দাড়ি গোঁফ জটা ছিল তাই চিনতে পারিনি। কেবল একটা জিনিসে একটু খটকা লাগছিল। বড়ুশ্বরের ডান কপালে এটা কাটার দাগ দেখেছিলাম। জাফরের কপালে ওই রকম একটা দাগ ছিল, কিন্তু তখন তো আর বুঝিনি যে এরা দুজন একই লোক। আজ রাতে গিয়ে বুঝলাম, বেসিক্যালি প্রতাপ এই অঞ্চলের জাফরের আন্ডারেই কাজ করত। তারপর জাফর ধরা পড়ে এবং লুকোনোর জায়গায় না পেয়ে প্রতাপের কাছে চলে আসে। তারপর থেকে প্রতাপের সঙ্গে সলা পরামর্শ করে এখানেই থেকে যায়। তখন সমাজ আরও ব্যাকডেটেড ছিল, ফলে বড়ুশ্বর বাবাকে গ্রাম্য সহজ সরল লোকগুলোর মধ্যে স্ট্যাবলিশড করতে খুব বেশি বেগ পেতে হয়নি। একটা দুটো হাত সাফাই আর দু একটা প্রি প্ল্যান ম্যাজিক। আজ রাতে ওই পুরনো বাড়িতে নিজের আসল রূপে এসেছিল জাফর। তখনই ওকে চিনতে পারলাম। গত 10 বছর ধরে জাফর আর প্রতাপ ঘাটশিলা থেকে আর্মস স্মাগলিং কন্ট্রোল করছে। আর এই যে হরিহর, হরিহর হলো প্রতাপের রাইট হ্যান্ড, ঠিক আছে? যদিও আমার যেটা মনে হলো এদের দুজনের কথা শুনে, যে হরিহর বড়ুশ্বর বাবার আসল পরিচয়টা জানে না। লোকটা আদতে গেঁয়ো ভীতু লোক, কুসংস্কারের কুঁয়ো আর কি। ওকে আমাদের হাত করতে হবে। সেই রাতে ওই যে চিৎকার ছিল, ওটা অন্য গ্যাংয়ে কারোর একটা ছিল। হরিহর ওকে খুন করে লাশ গুম করে ফেলেছিল হোটেলে। কোনো একটা কারণ আছে যে কারণে প্রতাপ যা বলে ও তাই ফলো করে। কারণটা আমরা উদ্ধার করতে পারলাম না। আর ওই যে গাছ কাটার ব্যাপারটা, ওটা প্রতাপই করেছে। কেন করেছে আমি জানি না, কিন্তু ওই করেছে। ওই ফল গাছটা আদতে কোনো বিশেষ গাছ ছিল না, একটা পাহাড়ি বুনো ফল। প্রত্যয় বলল, প্রতাপ হয়তো ভয় পেয়েছিল আমরা ধরে ফেলব, যে ওটা আদতে নেহাতি বুনো ফল। তারপর যদি হরিহরের বিশ্বাস টলে যায় তাহলে তো প্রতাপের লস। সঞ্জয় বলল, হ্যাঁ, এটা একটা কারণ হতে পারে। প্রীতি বলল, আর কি জানতে পারলে? সঞ্জয় বলল, আর কিছুই না, ওরা কি একটা প্ল্যান করছে, কিন্তু কি প্ল্যান সেটা আমরা বুঝতে পারলাম। ঝড়ের কারণে এমনিতে খুব বেশি কথা শোনা যাচ্ছিল না, আর তার উপর থেকে থেকেই বিদ্যুৎ চমকাচ্ছিল। খুব বেশি কাছেও যেতে পারছিলাম না আমরা। বাসন্তী বলল, তাহলে আমাদের এখন কি করা উচিত? সঞ্জয় বলল, সব থেকে প্রথম কাজ হলো কাল হরিহরের সঙ্গে মদ খেতে বসা। ও বেটার সব থেকে বড় দুর্বলতা মদ। আমাদেরকে ওইখানেই প্রথম আঘাতটা করতে হবে, তাহলে হয়তো কিছু ইনফরমেশন পেলেও পাওয়া যেতে পারে। আমার কি মনে হয় জানেন তো, রামধরকে প্রতাপই খুন করেছিল। হরিহরের আগে সম্ভবত রামধর প্রতাপের রাইট হ্যান্ড ছিল। নির্ঘাত বেচারা ভুলভাল কিছু করেছিল, বছর 8 আগে খুন হয় রামধর। আর বড়ুশ্বরের ওই পিশাচ নৃত্য মোটামুটি ওই সময় শুরু হয়েছিল। সবাই কেমন কানেক্টেড দেখেছেন? গ্রামের কেউ কিন্তু পিশাচ নৃত্য দেখেনি, কেবল শুনেছে। অন্ধবিশ্বাস। একটা দীর্ঘশ্বাস ফেলল সঞ্জয়। অখিল বলল, একটা ছোট্ট কোনো প্রমাণ পেলেই আমরা পুলিশের কাছে যাব।
ওরা কেউই এখনো টের পায়নি যে আমরা ওদেরকে ফলো করছি বা আমরা জানি ওদের আসল চেহারা। সেটা ওরা টের পাওয়ার আগেই আমাদেরকে যা করার করতে হবে। হয়তো প্রতাপ এতটাই প্রভাবশালী যে আমাদের 7 জনকে মেরে গুম করতে ও দুবার ভাববেন। আরও কিছুক্ষণ সলা পরামর্শ করে শুয়ে পড়ল সবাই। ঠিক হলো কাল সকালে কাউন্টার খুললেই প্রত্যয় আর মাধবী গিয়ে মদ নিয়ে আসবে। তারপর প্রতাপ কলকাতার ট্রেনে উঠে পড়লেই হরিহরের সঙ্গে ওরা মদ নিয়ে বসবে। ঝড়ের আওয়াজ শুনতে শুনতে কখন যে সবাই ঘুমিয়ে পড়েছে তা কেউ জানে না। ঘুমের সময় ঝড়ের আওয়াজ একটা এক্সট্রা টনিক হিসাবে কাজ করে। গভীর ঘুম পেরিয়ে যখন প্রত্যয় জাগল, ততক্ষণে সূর্যের লাল আলো সাদাটে হয়ে গেছে। আকাশ একদম পরিষ্কার। কাল রাতে ঝড়ের চিহ্ন মাত্র নেই। ধীরে ধীরে ফ্রেশ হয়ে বাইরের উঠোনে এসে বসল সে। ঝড়ের পরের সকালে চারপাশের হাওয়ায় একটা অপূর্ব গন্ধ লেগে থাকে। জলের গন্ধ, ভিজে মাটির সোঁদা গন্ধ, গাছপালার গায়ে জল পড়ে তৈরি হওয়া একটা হালকা মিষ্টি তেতো গন্ধ। এইসব গন্ধ মিলে তৈরি হয় বৃষ্টির পরের সকালের হাওয়া। এই গন্ধটা প্রত্যয়ের খুব ভালো লাগে। ছোটবেলার কথা মনে পড়ে ওর, গ্রামের কথা। কলকাতায় আসার পর বৃষ্টি পরবর্তী সকালের আলাদা রূপটা ওর চোখে পড়েনি। গাড়ি জ্যাম, উঁচু উঁচু ঘর, ধুলো বালি ময়লার আক্রমণে প্রকৃতির যে প্রকৃত রূপ সেটা কলকাতায় দেখা যায় না। প্রত্যয় নিচে আসার কিছুক্ষণ পর মাধবীও নিচে এলো। একটা খয়েরি কুর্তি আর ট্রাউজারে ঘুম ভাঙা মাধবীকে দেখে মনে হচ্ছে যেন কোনো হ্রদ বৃষ্টি ভেজা সকালে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। মাধবীর চোখ মুখ এখনো কিছুটা ফোলা, ঘুমের দাগ পুরোপুরি মিলিয়ে যায়নি। মর্নিং, হেসে মাধবীকে বলল প্রত্যয়। হেঁটে এসে প্রত্যয়ের পাশের চেয়ারে বসে মাধবীও ঘাড় নাড়ল। গুড মর্নিং। প্রত্যয় জিজ্ঞেস করল, চা চলবে? মাধবী বলল, চালালেই চলবে। প্রত্যয় বলল, আপনি একটু বসুন, তাহলে আমি হরিহরকে বলে আসি। চেয়ার ছেড়ে উঠে পড়ল প্রত্যয়। প্রত্যয় যেটা খেয়াল করল না, ও যখন গুনগুন করতে করতে হেঁটে যাচ্ছিল ঘরের দিকে, ঘুম জড়ানো চোখে ওর দিকে এক দৃষ্টি তাকিয়েছিল মাধবী। যে তাকানোর মাঝে কোনো সংকোচ ছিল না, কোনো দ্বিধা ছিল না। সাহিত্যে যে তাকানোকে বলা হয় বৃষ্টি শুরুর তাকানো, পূর্ব রাগের দৃষ্টি। হ্যাঁ, প্রত্যয়ের প্রেমে পড়েছে মাধবী।